অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য এবং সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান, আপনাদের ভালোবাসার সংগঠন কলম একাডেমি লন্ডন কর্তৃক আয়োজিত আজকের টক শো। আজকের বিষয়বস্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কয়েকটি কবিতা পাঠ এবং আলোচনা। আমরা সাংগঠনিকভাবে বিশ্বাস করি, মনে করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর শুধু একটি নয়, শুধু তার জন্মদিবস বা মৃত্যুদিবস উপলক্ষে নয়, আরো বেশি বেশি করে আলোচনা, লেখালেখি, কথাবার্তা বলা আমাদের কর্তব্য। বাংলা ভাষাকে বিশ্বময় করার জন্য, আমাদের সভ্যতা সংস্কৃতি, বাংলা ভাষার অস্তিত্বকে আরো বিশ্বময় করার জন্য ঠাকুরের একান্ত প্রয়োজন। আমরা যদি মনে করি আমরা সাহিত্যিক, আমরা যদি মনে করি আমরা বাংলাকে ভালোবাসি, তাহলে রবীন্দ্র চর্চা, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বা ইভেন অবহেলা করে তার প্রতি কোনো ধরনের প্রশ্ন ছুড়ে দিয়ে বাংলা ভাষা চর্চা করা, বাংলায় কথা বলা আমাদের পক্ষে কারো পক্ষে সম্ভব নয়। তাই বিশ্বময় একটি সংগঠক হিসেবে আমরা মনে করি ঠাকুর সম্পর্কে আমাদের প্রোগ্রাম করা উচিত, আমাদের লেখালেখি করা উচিত, বেশি বেশি কথা বলা উচিত আমাদের স্বার্থে, বাংলা ভাষার প্রয়োজনে। বিশ্বময় যারা আমাদের সাথে আছেন, আমরা আশা করি ধারাবাহিক কথা আমরা বলবো। পরিশেষে সাংগঠনিক দু একটি কথা থাকবে এবং ধন্যবাদ জানানো হবে যথারীতি। আমরা অনুরোধ করব আপনারা শেষ পর্যন্ত অনুগ্রহ করে আমাদের সাথে থাকবেন। মেহেরবানি করে একটু লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে করে সংগঠনের কথা, ঠাকুরের কথা, বাংলা ভাষার কথা আমরা বিশ্বময় প্রচার করতে পারি। আপনারা জানেন যে কলম একাডেমি লন্ডনের বিস্তৃতি ব্যাপ্তি এখন ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, বিশ্বের অসংখ্য দেশে, যেখানে আমার মনে হয় এমন এমন দেশে আমরা আছি যেখানে বাংলাদেশের দূতাবাসও নেই, সেখানে আমরা প্রবেশ করেছি এবং তারা অ্যাক্টিভ। আপনারা দেখেছেন তারা আমাদের লাইক, কমেন্টস করেন, আমাদের সাথে আছেন। একজন সে ক্রোয়েশিয়া থেকে আমার কবিতা অনুবাদ করেছেন। সো বাংলা ভাষার স্বার্থে, দেশের সম্মানের প্রয়োজনে আপনারা লাইক, কমেন্টস করবেন এবং আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমাদের সাথে আছেন স্বপ্না দত্ত চৌধুরী। তিনি একজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং সম্মানিত উপস্থাপিকা। তিনি যখন বলেন যে আমি উপস্থাপন আসবেন, অনেকে আমাকে বলে যে দিদির কথা অনেক সুন্দর, আপনি ভালো। আজকেও আমাকে একজন বলেছেন যে তিনি অনেক সুন্দর করে কথা বলেন এবং তার কথাবার্তাগুলি ক্লিয়ার এবং দ্রুত তিনি কথা বলতে পারেন। কিছুক্ষণ আগে আমার সাথে একজনের কথা হয়েছে আসলে। যাই হোক, আমাদের সাথে আছেন স্বপ্না দত্ত চৌধুরী, আমাদের কলমের কোঅর্ডিনেটর ভারত থেকে। আমি দিদিকে আহ্বান জানাবো অনুষ্ঠান চালিয়ে নেবার জন্য। জি দিদি, কথা বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত আমার সমস্ত ভাই বোন যারা আমাদের এই কলম টিভির, কলম একাডেমি লন্ডনের সদস্য, আমার প্রিয় ভাই বোন, বন্ধু, কবি যারা আছেন, সবাইকে আমি রাবীন্দ্রিক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে কিছু আবৃত্তি, কিছু কথা বলে চেষ্টা করব যাতে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে চলে, আপনাদেরও খুব ভালো লাগে। এই গত 8 তারিখে, এই মে মাসে 8 তারিখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি শুধু তো আমাদের নয়, তিনি বিশ্বকবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি
বাংলা ভাষাকে নোবেল পুরস্কার এনে দিয়েছিলেন তার গীতাঞ্জলি কাব্যের মাধ্যমে। আমরা কোনো কারণে সেই 8 তারিখে অনুষ্ঠান করতে পারিনি। আজকে আমাদের এই কলম একাডেমি লন্ডনের সমস্ত সদস্যদের হয়ে আজকে সেই আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব কবিগুরুর প্রতি। আমরা যত বাংলা ভাষাভাষী আছি, যেখানে যে দেশে যত বাংলা ভাষাভাষী আছি, কবিগুরু আমাদের সকলের শ্রদ্ধেয় কবি। কবিগুরু কোন বিষয়ে আমাদের মধ্যে নেই? আমরা যেরকম ভাবে যেভাবে চিন্তা করি, কবিগুরুকে আমরা সাথে পাই। দুঃখ, শোক, আনন্দ, যা কিছু সব কিছুতে আমাদের গুরু যেন সাথে জড়িয়ে আছে। আপনারা তার গীতাঞ্জলি, গীতবিতান, সমস্ত কবিতার বইগুলো খুললেই দেখবেন আপনার মনের যে সেই সময়কার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির একটা কিছু লেখা পেয়ে যাবেন, যাতে আপনার মনটা ভালো হয়ে যায়। তাই জন্য আমরা বলি শয়নে স্বপনে সর্বক্ষণ কবিগুরু আমাদের সাথে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিবাদ তথা মানবতাবাদের আদর্শকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে ভারতীয় দর্শনকে এক পূর্ণরূপ প্রদান করেন। তার কালজয়ী রচনা ভারতের স্বাধীনতা আন্দোলনের ভিত্তিকে আরো দৃঢ় করে। সদা প্রেরণাদায়ী এমন দূরদর্শী কবিকে তার 163তম জন্মবার্ষিকীতে আমরা সবাই জানাই শ্রদ্ধাঞ্জলি। বাঙালির জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চর্চা কখনো শেষ হয় না, শেষ হওয়ার কথাও নয়। কারো কারো ইষ্ট দেবতা রবি ঠাকুর। সকাল শুরু হয় রবীন্দ্রসঙ্গীত দিয়ে। দেয়ালে কালো ফ্রেমে বাঁধানো সাদা কালো ঋষি রবীন্দ্রনাথ। সকালবেলায় ওই মুখ দেখলে দিন ভালো হয়ে যায় তাদের বিশ্বাস। সে বিশ্বাসের উপর আস্থা রাখলে সারাটা দিন যেমনই কাটুক না কেন, দিন শেষে সকল কষ্ট আর অপমানের মলম সেই রবি ঠাকুর। কেউ আঁকড়ে ধরেন শ্রীরামকৃষ্ণের কথামৃত, কেউ গীতবিতান, কেউ বা কোরআন। সবকটি বইয়ের মধ্যেই জাগতিক এবং মহাজাগতিক সকল প্রশ্নের উত্তর দেওয়া আছে। বাঙালির সমস্ত প্রকারের যন্ত্রণার উপশমের টোটকা আছে এই গ্রন্থগুলিতে। তোমার পতাকা জারে দাও, তারে বহিবারে দাও শকতি, তোমার ভালোবাসার, তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি। আমি তাই চাই ভরিয়া পরাণ, দুঃখের সাথে দুঃখের ত্রাণ, তোমার হাতের বেদনার দান, এড়াই চাহি না মুকতি। দুঃখ হবে মম মাথার ভূষণ, সাথে যদি দাও ভকতি। যত দিতে চাও কাজ দিও, যদি তোমারে না দাও ভুলিতে। অন্তর যদি জড়াতে না দাও, জালো জঞ্জাল গলিতে। বাঁধিয়া আমায় যত খুশি ডোরে, মুক্ত রাখিও তোমা পানে মোরে। ধুলায় রাখিও পবিত্র করে, তোমার চরণ ধুলিতে। ফুলায়ে রাখিও সংসার তলে, তোমারে দিও না ভুলিতে। যে পথে ঘুরিতে দিয়েছ ঘুরিব, যাই যেন তব চরণে। সব শ্রম যেন বহিলয় মোরে, সকল শান্তি হরণে। দুর্গম পথ এ ভবগাহন, কত ত্যাগ শোক বিরহ দহন।
জীবনে মৃত্যু করিয়া বহন, প্রাণ পাই যেন মরণে। সন্ধ্যা বেলায় নবী গোকুলায়, নিখিল শরণ চরণে। ঠাকুরের গান, কবিতা যেন জলের মতো সরল এবং জীবনদায়ী, যার যার নিজের মনের সাথে এটে যায়। একটু আগে তো আমি বললাম, যখন যার মনে যেরকম পরিস্থিতি হয়, সবেতেই রবীন্দ্রনাথ। হৃদয়ের গভীর তত্ত্ব সেসব পণ্ডিত জনেরা ব্যাখ্যা দেবেন, সেটা তো আমরা দেব না। সাধারণ মানুষের কেবল আরাম পেলেই হলো। প্রাণের আরাম, উচ্চারণ করতে ভালো লাগে, শ্রবণেও মধুর, বিশ্বাসে মনের ব্যাপ্তি। অনন্ত সাগর মাঝে দাও তরি ভাসাইয়া, গেছে সুখ গেছে দুঃখ, গেছে আশা ফুরাইয়া। সম্মুখে অনন্ত রাত্রি, আমরা দুজনে যাত্রী। সম্মুখে শয়ান সিন্ধু, দিক বিদিক হারাইয়া। জলধি রয়েছে স্থির, ধুধু করে সিন্ধু তীর। প্রশান্ত সুনীলিনী, নীল শূন্যে মিশাইয়া। নাহি সাড়া নাহি শব্দ, মন্ত্রে যেন সব স্তব্ধ। রজনী আসিছে ধীরে, দুই বাহু প্রসারিয়া। রবীন্দ্রসঙ্গীতের মতো রবীন্দ্র নৃত্য বড় মনোরম। হাত পা কোমর সেভাবে না দুললেও চলে। হৃদয় থেকে উঠে আসা অভিব্যক্তি চোখে আর মুখমণ্ডলে থাকলেই হয়। কন্যা কন্যা নাচ শেখার বায়না ধরলে অভিভাবকদের প্রথম পছন্দ রবীন্দ্র নৃত্য। সেজন্যই শহরে মফস্বলে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য এ সমস্ত শেখার প্রচুর সেন্টার হয়ে গেছে। এই প্রতিষ্ঠানগুলোর সেরকম কোনো দায় নেই রবি ঠাকুরের গান বা কবিতার প্রকৃত অর্থ বোঝানোর, কিন্তু কিন্তু তাতেই কাজ চলে যাচ্ছে। 25শে বৈশাখে বীর পুরুষ বা জুতো আবিষ্কার কবিতা পাঠ করার জন্য ছোটদের লাইন পড়ে যায়। তরুণ তরুণীরা সাদা রঙের পোশাক পরে স্থানীয় মঞ্চে একের পর এক গান গেয়ে যায়। প্রেম, পূজা, প্রার্থনা সব রকম গানই থাকে সেখানে। কিন্তু তার প্রভাব বেশিক্ষণ থাকে না। ওই যে রেশ থেকে যাওয়া যাকে বলে। রবীন্দ্রনাথ এক বিশাল মাপের কবি, নোবেলজয়ী বাঙালি কবি। আমাদের বাংলা ভাষাকে গর্বিত করে তুলেছেন সারা বিশ্বে। তাই রবির ছোঁয়াতে থাকলে সমাজে মর্যাদা বেড়ে যায়। পরিচয়, কবিগুরুর পরিচয় কবিতা। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধায়েছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়া কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো জোয়ারের খেলা, কোকিলের ক্লান্ত গানে।
বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলিছে তরণীকে। সে তারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। রবি ঠাকুর নিজে জগৎ বিখ্যাত, তার সম্বন্ধে আলোচনা বা সমালোচনা করলেও বিখ্যাত হওয়া যায়, হয়েছেন অনেক। রবীন্দ্রনাথ অনেকের রুজি। রবীন্দ্রনাথের ভাবাদর্শ গ্রহণ করে জীবন কাটিয়েছেন বা কাটাচ্ছেন এমন মানুষও আছেন এই সমাজে। যে উৎকৃষ্ট বাংলা শব্দ রবীন্দ্রনাথ ব্যবহার করেছিলেন তার লেখায়, বক্তৃতায়, প্রবন্ধে, তাকে মান্যতা দিয়ে নিজে কখনো কটু অশালীন শব্দ প্রয়োগ করেননি। এই চরমতম অসহিষ্ণু সময়ে তেমন মানুষও খুঁজে পাওয়া যাবে, কিন্তু তারা সংখ্যায় খুব কম। কবিগুরুর আগমন। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ঘরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘোরে ভেবেছিলেন মেঘের গর্জনি। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থরহরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গর্জনি। তখনও রাত আধার আছে, বেজে উঠলো ভেরি। কে ফুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন। রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ঝলে। ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা।
ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। এই কবিতাটার মধ্যে অনেক অন্তর্নিহিত অর্থ আছে, সেগুলো আশা করি আমরা অনেকেই জানি বা বুঝতে পারি। এবার আরেকটি কবিতা পড়ছি। রবীন্দ্রনাথ নারীদের নিয়ে তার যে ভাবনা, সেই ভাবনাগুলো আহ তার অনেক অনেক কবিতার মধ্যে ফুটে উঠেছে। আমি সেরকমই একটি, নারীদেরকে উনি কি চোখে দেখেন সেরকমই একটি কবিতা পাঠ করছি। আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী, হয়তো পড়িবে মনে সেই একদিন, সেই সরোবর তীরে শিবালয় দেখা দিয়েছিল এক নারী, বহু আবরণে ভারাক্রান্ত করি তার রূপহীন তনু। কি জানি কি বলেছিল নির্লজ্জ মুখরা, পুরুষেরে করেছিল পুরুষ প্রথায় আরাধনা, প্রত্যাখ্যান করেছিল তারে, ভালোই করেছ, সামান্য নারী গ্রহণ করিতে যদি তারে, অনুতাপ বিধিত তাহার বুকে আমরণ কাল। প্রভু আমি সেই নারী, তবু আমি সেই নারী নহি, সে আমার হীন ছদ্মবেশ, তারপরে পেয়েছিনু বসন্তের বরে বর্ষকাল অপরূপ রূপ, দিয়েছিনু শান্ত করি বীরের হৃদয় ছলনার ভারে, সেও আমি নহি। আমি চিত্রাঙ্গদা, দেবী নহি, নহি আমি সামান্যা রমণী, পূজা করি রাখিবে মাথায়, সেও আমি নহি। অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে, সেও আমি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করো সহচরী, আমার পাইতে তবে পরিচয়। গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার, যদি পুত্র হয় আর শৈশব শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জন করি তারে, একদিন পাঠাইয়া দিব যাবে পিতার চরণে, তখন জানিবে মোরে প্রিয়তম। আজ শুধু নিবেদি চরণে, আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। এটা একটা অপূর্ব বিষয় নিয়ে উনি কবিতাটা লিখেছেন। আমাদের মহাভারতের মধ্যে শ্রীকৃষ্ণের যে পত্নী চিত্রাঙ্গদা ছিলেন, চিত্রাঙ্গদা আসলে আহ তার বাবা পিতা তাকে পুত্ররূপে পালন করেছিলেন। ওনার মধ্যে একটা পুরুষালী ভাব ছিল, দেখতে সেও সুন্দর ছিল না। সেই বিষয় এটা বলতে গেলে অনেক কিছু, অনেকটা সময় চলে যাবে, আমি বলছি না। তো যেদিন নাকি চিত্রাঙ্গদা বুঝতে পারলো যে তার এবার সত্যি কথাগুলো বলে দেওয়া উচিত, আসলে আহ চিত্রাঙ্গদা, একটু বলি, চিত্রাঙ্গদা যখন মৃগাতে গিয়েছিল, তখন সেখানে অর্জুন ছিল, বনবাসী ছিল আর কি। তখন চিত্রাঙ্গদা তার প্রেমে পড়ে যায়, তার পৌরষ দেখে তার প্রেমে পড়ে যায়, কিন্তু যেহেতু দেখতে ভালো ছিল না আর পুরুষালী ছিল, সেই জন্য অর্জুন তাকে প্রত্যাখ্যান করে। কিন্তু চিত্রাঙ্গদা তখন দেবতার কাছে আরাধনা করে সে অপূর্ব সুন্দরী সুরূপা রূপে অর্জুনের সম্মুখে উপস্থাপিত হয়। অর্জুন তখন তার প্রেমে পড়ে যায়। সেইভাবে তাদের অনেক দিন চলতে থাকে, তাদের একটা সন্তান হয়। তো
সেই জন্য বলছে, চিত্রাঙ্গদা ভাবছে এবার আর নয়, এবার আমাকে নিজের পরিচয় দিতে হবে। রূপটাই তো সব নয়, গুণটাও তো আছে, গুণটাই তো আসল। সেই জন্য তখন চিত্রাঙ্গদা অর্জুনকে ছেড়ে চলে যাচ্ছে। ছেড়ে চলে যাওয়ার সময় তখন এই কথাগুলো বলে গেছেন। সেটাকেই উনি একটা কবিতার রূপে সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। নারী শক্তি নিয়ে উনি এটা লিখেছেন। নারী শক্তিটা কি? আমি আর শুধু একটা কবিতা বলবো। কবিতাটা বলে তারপরে আমি আমাদের হাবিব ভাইকে দিয়ে দেব, উনি কিছু কথা বলবেন। তারপরে আমরা সাংগঠনিক কথা বলবো, বলে আমাদের অনুষ্ঠান শেষ করব। হঠাৎ দেখা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব শস্য ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল আমরা জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনি। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙ্গুল নেড়ে জানালো কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি? ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেন একা। হাবিবি ভাই, এবার আপনি রবীন্দ্রনাথের সম্পর্কে কিছু বলুন। তার কবিতা, আপনার যে কবিতা আছে সেই কবিতাটি পাঠ করুন। জি দিদি, আপনাকে ধন্যবাদ। বিশ্বময় যারা আছেন, আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। অনুগ্রহ করে একটু লাইক কমেন্টস করুন। আমি জানি সাহিত্য বিষয় প্রোগ্রাম অনেকের প্রিয় নয়, কারণ এখানে আমরা পলিটিক্স করছি না, এবং আমরা যদি গালিগালাজ করতে পারতাম, আক্রমণ করে কথা বলতাম, দলীয় কথা বলতাম, তাহলে হাজার হাজার ভিউয়ার হয়ে যেত।
সুতরাং অবশ্যই আমাদের কোনো তার জন্য দুঃখ নেই। আমাদের কথা হচ্ছে আমরা আজকে যার কথা বলছি, যার কথা বলার জন্য আজকের এই আয়োজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছেন, "একলা চলো রে, তোমার ডাক শুনে কেউ যদি না আসে।" রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, এর পরে যদি আর কোনো শব্দ পৃথিবীতে থাকতো তাহলে ওই সকল শব্দ দিয়েও তাকে আমরা সম্বোধন করতে পারতাম। কারণ আমি বা আপনিও জানেন যে, বিশেষভাবে আপনারা জানেন যে বাংলা সাহিত্যে এমন কোনো দিক নেই যে তিনি লিখেননি, কলম ধরেননি। এমন কোনো কথা নেই তিনি বলেননি। এমন কোনো বিষয় নিয়ে তিনি অবদান রাখেননি। আমরা যদি বলি সহজ করে, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শব্দে ঝংকার তুলেছেন, আর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তুলেছেন মননের ঝংকার। রবীন্দ্রনাথের ঝংকার, রবীন্দ্রনাথের যে আন্দোলন, তার আলাদা একটি ভাষা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনার জন্য আলাদা কিছু মনের প্রয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝার জন্য আলাদা সময়ের প্রয়োজন এবং ব্যক্তির প্রয়োজন। তো আমরা আজকে অনেক কঠিন কথা বলার জন্য আমি চেষ্টা করব না। আর আমার সেই যোগ্যতা, সময় আমাদের হাতে নেই। রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে মর্যাদা, তার যে অবস্থান, তার যে অবদান বাংলা সাহিত্যে, কথাগুলি তো আমরা দুজন বসে ১ ঘন্টা এত কথার ভিড়ে সব কথা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা সংগঠক হিসেবে জাস্ট শুধুমাত্র সম্মান জানাবার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান। একজন প্রবাসী বাঙালি হিসেবে আমি যেমন আনন্দিত, প্রবাসী হিসেবেও আমি আনন্দিত যে আমরা হয়তো অনেকে জানি বা অনেকে জানি না, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এখানে অনেক প্রতিষ্ঠান আছে এবং একাডেমি হয়েছে। অনেকে পিএইচডি করেছেন ঠাকুরের উপর এবং এখানে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি ঠাকুর সম্পর্কে পাঠদান করা হয় এবং সেখানে একজন উইলিয়াম রেডিসি একজন আছেন, আপনারা জানেন তিনি বিশ্ববিখ্যাত একজন গবেষক, লেখক। বাংলাদেশে তিনি পিএইচডি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপর। তিনি উক্ত কলেজের একজন টিচার। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে পড়াশোনা করেছেন, তিনি ১৭ বছর বয়সে তিনি লন্ডনে পাড়ি জমান। তার আত্মীয় ছিলেন, সেখানে তিনি পড়াশোনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের অনেক দেশে গিয়েছেন, কিন্তু তার প্রথম যাত্রা, প্রথম বিদেশি অবস্থান হচ্ছে এই ইংল্যান্ড, লন্ডন। তার বয়স তখন ১৭ বছর। তো তিনি যেখানে পড়াশোনা করেছেন, বর্তমানে সে স্কুল এখন ইউনিভার্সিটি হয়েছে এবং সেখানে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর যেন বিদায়ের পরে, তিনি না থাকার পরেও তিনি যেন বারবার বিশ্বের এখানে সেখানে সিলেবাসে, আমাদের কারিকুলামস, আমাদের শিক্ষায়, আমাদের বলা যায় ইংল্যান্ডের বিভিন্ন ইনস্টিটিউশন এবং স্কুলের যে বলা যায় সেমিনার, সিম্পোজিয়ামগুলি হয়, রবীন্দ্র সেখানে প্রতিদিন জীবিত হচ্ছে, উজ্জীবিত। তো রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় যেন আরো সমৃদ্ধ এবং মানুষ আরো তাকে জানার জন্য ঝাঁপিয়ে পড়ছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। অনেক বিদেশিরা ঠাকুর সম্পর্কে গবেষণা করতে পিএইচডি করেছেন, যে কথাটা আমরা আগে বলেছি। তো রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে পড়াশোনা করেছেন, সাউথহ্যাম্পটন, সেটা আমার অবস্থান থেকে ৫০ মাইল থেকে, লাইক 53 মাইলস অ্যাওয়ে আমার অবস্থান থেকে। একটা সাগর বিধৌত দ্বীপ, অনেকগুলো দ্বীপ নিয়ে একটি জায়গা। লন্ডন তো একটা ইংল্যান্ড, একটা দ্বীপ, ইংল্যান্ড একটা ল্যান্ড, সাগরের, প্রশান্ত মহাসাগরের উপর ইংল্যান্ড অবস্থিত। ইংল্যান্ডের সাথে পৃথিবীর কোনো দেশের মাটির সাথে সম্পর্ক নেই। যা হয়েছে ফেরিসের সাথে, যেটা হয়েছে সেটা সাগরের তলদেশ দিয়ে টানেল করে, সাগরের তলদেশ দিয়ে রাস্তা করেছে মানুষ নির্মিত রাস্তা। স্রষ্টা গঠিত মাটির সাথে কোনো সম্পর্ক ইংল্যান্ডের সাথে নেই। যাই হোক, ঠাকুর যেখানে পড়াশোনা করেছেন সেটা অসংখ্য দ্বীপ আর সাগর নিয়ে তার অবস্থানটি, মানে এই এলাকাটি।
তো 17 বছর বয়সে আমার তো মনে হয় তিনি এই সাগরের মহাসাগরের শিক্ষা, সে ভাব গাম্ভীর্য, প্রশান্ত মনের যে আবহ অবগাহন তিনি সেখানে শুনতে পেয়েছেন। সে সাগর মহাসাগর তাকে মহাকবি করেছে, মহামানব করেছে। সেখানে আমরা গিয়েছি আসলে। ওইরকম এলাকায় যখন মানুষ যায়, কেউ যখন যায়, হলিডেতে যায়, দেখার জন্য যায়, বেড়াবার জন্য যায়, পৃথিবীর সব কিছু ভুলে থাকা সম্ভব। পরিবারের কষ্ট, রাষ্ট্রীয় কষ্ট, আমাদের সংকীর্ণতা, আমাদের পরিস্থিতি কাতরতা, আমাদের আঞ্চলিকতা, যাই আমরা নেগেটিভ শব্দগুলো আমরা বলি না কেন পৃথিবীতে, ওখানে গেলে সব ভুলে থাকা যায়। এত সুন্দর দেশে ঠাকুর বড় হয়েছেন, পড়াশোনা করেছেন। আমি কথাটি এজন্য এখানে বলতে চেষ্টা করেছি, রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বড় হয়েছেন পরিবারে, বড় রাষ্ট্রে, বড় পরিবারে, এবং আটলান্টিকের বিশাল ঢেউ তাকে দেখেছে, তাকে ছুঁয়েছে, নমস্কার জানিয়েছে, এবং আটলান্টিকের প্রশান্ত জলরাশি তাকে স্বাগত জানিয়েছে। আমার মনে হয় যে আমি তো গবেষক নই আসলে, যখন পড়াশোনা করেছি যে তিনি সেখানে পড়াশোনা করেছেন আটলান্টিকের পারে, সে সাগর রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠাকুর করেছে। তার যে বিশাল ব্যক্তি, তার চিন্তা চেতনা, যে বিশ্বময়, তার এক একটা কথা, সাগর তাকে করেছে। আমি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি যখন এই সাগর সাথে যখন আমি ঠাকুরকে যখন মিলাতে যাই। আমি অনেক মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বের চেয়ে, তাকে যে আমরা বিশ্বকবি বলি, তার চেয়ে যদি আরো কোনো শব্দ অভিধানে থাকতো, ওই শব্দ আমি তাকে আজকে আমি বিশ্বের সামনে উপাধি দিতাম। উনি একজন খুব বড় দার্শনিক ছিলেন। তিনি দার্শনিক কেন থাকবে না? তিনি তো দর্শন সৃষ্টি করেছেন। তিনি যে বিশ্বে যে দর্শন দিয়েছেন, পৃথিবীর মানুষ পাগল হয়ে শুনছেন, পৃথিবীর মানুষ তাকে আবিষ্কার করতে পারছেন না। তার এক একটা কবিতা, যে আমরা যে সমস্ত কবিতাকে আমরা সহজ মনে করি, যে সমস্ত বিষয়কে আমরা মনে করি এই যে তিনি কি বলেছেন, কিন্তু আমরা যখন একটু গভীরে যাই, ভিতরে যাই, আমরা যখন চোখ বন্ধ করে আমরা পড়ি, তখন আমরা সাগর মহাসাগর আমরা দেখতে পাই। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যত সহজ, পড়তে যত সহজ, বুঝাটা তত সহজ নয়, কত কঠিন। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে আবিষ্কার আমাদেরকে যুগে যুগে করতে হবে, যেটা আমার ভূমিকায় আমি বলেছি। আমাদের সভ্যতার প্রয়োজনে, আমাদের জাতিসত্তার প্রয়োজনে, আমাদের বাংলা সাহিত্যের প্রয়োজনে ঠাকুরকে আরো আবিষ্কার করা প্রয়োজন। এবং আমি আজকে একটি কথা বলি বিশ্বের সামনে, আমরা মাঝে মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা কথা বলি। এই সমস্ত কথা এখন বলার অবকাশ নেই, সময় নেই। তিনি কি করেছেন না করেছেন তা ইতিহাস বিচার করবে। ইতিহাসের উপর, ভবিতব্যের উপর আমরা ছেড়ে দিতে পারি কিছু কিছু কথা। কিন্তু আমি কিছু পোস্ট দেখেছি, বিনা কারণে ওই লোকটি, ওই ব্যক্তিটি ওই রকম পোস্ট লেখার কোনো যোগ্যতাও রাখেন না। এটা তার দরকার ছিল না, এটা তার অধিকারের মধ্যে পড়ে না, সে পড়াশোনা করে নাই। কোনো কাল থেকে পোস্ট একটা এনে সংগৃহীত, এটাও লেখে। তার সংগৃহীত হলে তোমার কি দরকার ছিল? তুমি কে? তোমার যদি শক্তি থাকে তাহলে তোমার অধিকার, হ্যাঁ আমি তোমাকে সম্মান জানাবো সেদিন যদি তুমি গবেষণা করে তথ্য উপাত্ত দিয়ে অনেক অনেক দৃষ্টান্ত স্থাপন করে যদি তুমি কিছু বলতে পারো সেদিন। কিন্তু সংগৃহীত বলে আরেকজনের ফাঁসাভাষী কথা আমরা ফেসবুকে বলে বলে বেড়াবো, এটা অত্যন্ত অন্যায়, গর্হিত, এবং সেটা জাতির জন্য, সাহিত্যের জন্য, সমাজের জন্য অকল্যাণকর বলে আমি মনে করি। এখানে এই প্রসঙ্গে তাহলে বলি, আমার ভাইয়েরা কলমে যারা আছেন, আপনারা এই জাতীয় পোস্ট অ্যাপ্রুভ করবেন না, আপনারা এই জাতীয় লেখা পড়বেন না, ফেলে দিবেন ফেসবুক থেকে। কারণ একজন মানুষের পড়াশোনা, তার চোখ মুখ দেখলে বোঝা যায় সে কে কথাটি বলছে, কেন বলছে। সেটা তার গবেষণা লব্ধ কথা নয়, ধার করা কথা, সংগৃহীত কথা সে বিশ্বকে গেলাচ্ছেন, পুরাতন কথা, প্রায় 200 বছর আগের কথা।
150 বছর তো হবে, একটা 25 বছর আগের কথা, তোমার কি দরকার? যাই হোক, আমাদের বাংলা সাহিত্যের প্রয়োজনে, বিশ্বের প্রয়োজনে ঠাকুরকে আমাদের প্রয়োজন। আমি আর বেশি এদিকে বেশি যাচ্ছি না, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যখন আমরা পড়াশোনা করি, আমার কাছে সব বইগুলো আমার সংগ্রহে আছে, আমরা পড়াশোনা করি, কথা বলি। আমরা একজন চোরকেও আমরা চোর বলবো না যতক্ষণ পর্যন্ত সেটা আদালত প্রমাণ না করে চোর। আমার একটা প্রবন্ধ আছে, শালা ফুৎসালা প্রবন্ধের নাম, যে একজন বলেছে, আমি শুনেছি, তার উপর আমি একটা পোস্ট আমি দিয়ে দিলাম, ফেসবুকে বলা বলি শুরু করলাম, তিনি চোর। আমি তো বিচারক ছিলাম না, আমি জানি না, আমি দেশেও থাকি না। যদি আবার কথা বলি, তাহলে আমি না জেনে না শুনে তোমার একটা হালকা একটা বাজে পোস্টের উপর আমি কমেন্ট করব, আপনারা করবেন, সেটা কোনো বুদ্ধিমান মানুষের কথা নয়। আপনারা ওই জাতীয় পোস্টে লাইক কমেন্টস করবেন না, আপনারও লিখবেন না। সেটা আমি একজন ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে, সংগঠক হিসেবে বললাম। আমরা বিভ্রান্ত ছড়াবো না ফেসবুকে, এ হলো আমাদের কথা। দিদি আমাকে মাইক ছেড়ে দেওয়ার সময় বলেছিলেন যেন আমি একটা আমার লেখা কবিতাটি আমি পড়ি, নাকি এখন পড়বো নাকি পরে করব? পরে আপনি আপনার সুবিধা মতন করুন। আমি এই প্রসঙ্গে একটি কথা বলি। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি একটি কবিতা পড়েছি, কবিতাটি আপনি দু একটা কবিতা পাঠ করুন, এরপর আমাকে আবার দেবেন, তখন সুন্দর হবে, আমরা মিলেমিশে কাজ করি। এই প্রসঙ্গক্রমে আমি একটি বই আমি বিশ্বের সামনে দেখাতে চাই। আমার বইয়ের নাম পোয়েটিক ডিকশনারি। আমি ইংরেজিতে মানে ছন্দবহ ডিকশনারি, মানে কি বলে, রাইমিং ডিকশনারি আর কি, রাইমিং ডিকশনারি, ছন্দবহ ডিকশনারি। এই বইটা আমি লিখেছি এখন থেকে 21 বছর আগে। এখানে প্রায় 2 শতাধিক কবিতা আছে, ছোট ছোট বাচ্চাদের, ইয়াংদের উপযোগী করে, যারা বাংলার মাধ্যমে ইংরেজি শিখতে চায়, আবার ইংরেজির মাধ্যমে বাংলা শিখতে চায়, দুইটা অনুবাদ করেছে এখানে। এই বইটি আমি উৎসর্গ করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে, এখন থেকে 21 বছর আগে। এখান থেকে আমি একটা কথা যদি বিশ্বকে বলতে চাই, কারণ অনেক কথা আমাদেরকে বলতে হয়। আমরা ঠাকুরকে ভালোবাসি লন্ডনে আছি বলে নয়, আমরা ঠাকুরকে ভালোবাসি, একটি সংগঠন করেছি বিশ্বকে দেখাবার জন্য যে রাতারাতি আমি ঠাকুর প্রেমিক হয়েছি, বিশ্বকে চমক লাগাবার জন্য, তাই নয়। 21 বছর আগে আমি কবিতা লিখেছি এবং বই লিখেছি, বইটা আমি উৎসর্গ করেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে। এই বইগুলি সবার লন্ডনে অনেক স্কুলে পাঠদান হয়েছে, বাংলাদেশে অনেক স্কুল আছে, যারা দেখতে পাচ্ছেন, এখানে করুণা দিদি আছেন, আমাদের জাহাঙ্গীর হোসেন রানা আছেন, বইটি তারা দেখেছে। এখানে আমি বইটা দেখাই, ভূমিকাটা যদি কারো পড়ার সম্ভব, আপনার ছবি তুলুন। এখানে আমি বলেছি, আমি জানি না পড়া যাচ্ছে তো, দেখুন পড়া যাচ্ছে, যে আমি বলেছি উৎসর্গ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে তুমি দাঁড়িয়ে আছো ধরণীরে ধরে, শব্দের স্মারক সংজ্ঞা শোনালে হে তুমি, সুরের আগুন ফাগুন স্নিগ্ধ লাভা ঝরে, বিশ্বের প্রান্তরে দিলে বর্ণভূমি। এখানে আমি একজন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে পৃথিবীর স্রষ্টা একজন আছেন, আল্লাহ, যাকে আমরা আল্লাহ বলি, আপনারা বিশ্বাস করেন, সবার একজন স্রষ্টা আছেন। আমি বলেছি আমাদের স্রষ্টা পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি পৃথিবী ধরে আছেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য দিয়ে, বাংলা ভাষার সাহিত্য দিয়ে তিনি বাংলা ভাষার মাধ্যমে বিশ্ব সাহিত্যকে ধরে আছেন। তো আমি আর কিভাবে উৎসর্গ করলে আমার পাঠকেরা, বিশ্বময় যারা আমাকে ভালোবাসেন, যারা কলম একাডেমি লন্ডনকে ভালোবাসেন, তাদেরকে আমি খুশি করতে পারি? আর কোন শব্দটি বললে আমার উদারতা, আমার মহত্ব, আমার অসাম্প্রদায়িক চিন্তা চেতনা বিশ্বের সামনে আমি প্রকাশ করতে পারি? আমার আর কোনো ভাষা জানা নেই। দিদি আপনি এগিয়ে যান, কবিতাটি আমি আর একটু পরে আবৃত্তি করে শোনাবো। গো অ্যাহেড। ঠিক আছে। আমায় মুক্তি যদি দাও বাঁধন খুলে, আমি তোমার বাঁধন নেব তুলে, যে পথে ধাই নিরবধি, সে পথ আমার ঘোচে যদি, যাব তোমার মাঝে পথের ভুলে।
যদি নেবাও ঘরের আলো, তোমার কালো আধার বাষ্প ভালো, তীর যদি আর না যায় দেখা, তোমার আমি হব একা, দিশাহারা সেই অকুলে, আমায় বাঁধবে যদি কাজের জোরে। কেন পাগল করো এমন করে? বাতাস আনে কেন জানি কোন গগনের গোপন বাণী, পরাণ খানি দেয় যে ভরে, সোনার আলো কেমন হে, রক্তে নাচে সকল দেহে, কারে পাঠাও ক্ষণে ক্ষণে আমার খোলা বাতায়নে, সকল হৃদয় লয় যে হরে। আমায় মুক্তি যদি দাও বাঁধন খুলে, আমি তোমার বাঁধন নেব তুলে। কৃষ্ণ, এটা তো আমরা সকলেই মোটামুটি জানি, কৃষ্ণকলি কবিতাটা মোটামুটি প্রত্যেকেরই জানা আছে। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো সে তো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কাজ এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে শিশান করে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। আসলে আহ কালো মেয়ে আমাদের তো সমাজে তো দর্শনের প্রতি তো বেশি আমরা গুরুত্ব দেই, তো কালো মেয়েদের একটু গুরুত্বটা কম আছে। আমরা তো প্রথমেই যখন দেখি ফর্সা রং, সুন্দর চেহারা, এটাই আমরা দেখি। সেই জন্য কবি কালো মেয়েদেরকে উদ্দেশ্য করে, মানে রমণীদের উদ্দেশ্য করে উনি লিখেছেন। সে গায়ের রং যতই কালো হোক না কেন, উনি কিভাবে রমণীদের দেখেন, নারীদের দেখেন, সেটাই উনি এখানে ব্যক্ত করেছেন। ভিক্ষা করে কৃপণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতেই কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি, তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনো শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এই কেবল
কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যাবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেন যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমার কেন দেইনি আমার সকল শূন্য করে। কি সুন্দর কবিতাটা, মানে আমরা যে কতটা কৃপণ সেটাই এখানে কবিতাটার মধ্যে উনি প্রকাশ করেছেন। ভিখারিকে ভিক্ষা দিয়েছে তার একটা কণা চালের টুকরো আর কি, বাড়িতে এসে দেখে ভিখারি তাকে সেটা সোনা হয়ে গেছে। ভিখারি উল্টে তাকে অনেক বেশি দিয়েছে, মানে মনের উদারতার কথা বলছেন উনি। ওনার কবিতার গভীর অর্থ। ঠিক আছে, এবার আপনি বলুন, আপনি আপনার কবিতাটা পাঠ করুন। জি, আপনাকে ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আপনারা জানেন যে আমি আসলে কবি নই। এটা বিশ্বকবিকে সম্মান জানাবার জন্য আমার আবিষ্কার, এবং অনেকে বলেছেন এটা একটা নতুন স্টাইলের। আপনিও বলেছেন আমার কমেন্টসে। আমি আশা করব আপনি একটু ব্যাখ্যা দেবেন, কারণ এখানে এমন কিছু সাংস্কৃতিক সনাতন শব্দ আছে যেগুলি আমাকে বলতে গেলে আমার কষ্ট হবে এবং অনেক বিলম্ব করতে হবে আমাকে। যাই হোক, কবিতাটি আমি নাম দিয়েছি বিশ্বকবি। কবিতাটির নাম দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার নাম ঠাকুর। এখানে কবিতাটি আপনারা দেখেছেন, এখানে রবি, ইন্দ্রনাথ, ঠাকুর এই চারটি শব্দকে আমি ছন্দে ছন্দে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, এবং ব্যাখ্যা দিতে গিয়ে কিছু সমর্থক শব্দ আমি এখানে ইউজ করেছি, এবং এমন কিছু শব্দ, তার প্রতিশব্দ আরো অনেক আছে। আমার কাছে সংস্কৃত ডিকশনারি আছে, আসলে আমি কথাগুলো বলবো একটু পরে। আমি এই শব্দগুলো আমি চয়েস করেছি যেগুলো মিনিংফুল উইথ মাই আর্টিকলস, যে শব্দটা কথা বলবে ওই শব্দগুলি আমি এনেছি, না হলে এর বাইরেও আরো ব্যাখ্যা দেওয়া যেত যদি আমরা চাইতাম। সো আমি আমার লেখাটা বলি। রবি মানে ভিবা বসু, রবি মানে ভাস্বর, রবি বুঝি সুর সুধা চির অবিনশ্বর। রবি মানে সূর্য সে, রবি মানে সবিতা, রবি মানে বিশ্বের বিস্ময় কবিতা। রবি মানে আলো ধারা, রবি মানে মিত্র, রবি মানে বিশ্বে বাঙালির চিত্র। রবি মানে উষা ভানু, রবি মানে অর্ক, রবি মানে রবীন্দ্র, নেই কোনো তর্ক। ইন্দ্র সে দেবরাজ, অধিপতি ইন্দ্র, স্বর্গেরও রাজা সেই মহামানবেন্দ্র। বৃষ্টির ফোঁটা যেন প্রাণ আনে চিত্তে, রবীন্দ্র প্রাণ আনে বাংলা সাহিত্যে। নাথ মানে রক্ষক, নাথ জানি দীননাথ, নাথ বুঝি অধিপতি প্রাণনাথ নরনাথ। ঠাকুর সে দেবতা, রাজা আর পুরোহিত, কবিতায় জাগালেন আমাদের পুরোচিত।
অক্ষরে অমরতা পান রবি বিশ্বে, কলমের সৃষ্টি বাংলার শীর্ষে। রবীন্দ্রনাথ ঠাকুর নেই যার তুলনা, বিশ্বের বিস্ময় তাকে কবু ভুলো না। এখানে দিদি আপনি একটু ব্যাখ্যা দেবেন। এখানে আমি যে একটা শব্দ ইউজ করেছি, আপনি জানেন যে কেন আমি এখানে, শব্দটা কোথায় গেল, জি, বৃষ্টির ফোঁটা যেন, এখানে বৃষ্টি শব্দটা চয়েস করার যথেষ্ট দরকার ছিল না, কিন্তু এই শব্দটি ইন্দ্র, ইন্দ্র শব্দকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তো তার যদি তথ্য আমরা বের করতে যাই, তাহলে বৃষ্টির ফোঁটায় এক সময়, এগুলো আপনাদের সনাতন ধর্মীয় কথা, সেই যুগে সেই দেবতার সে আমলে যে, এগুলো লম্বা কথা, যে পৃথিবীকে উজ্জীবিত করেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দ্র নাম যেন বাংলা সাহিত্যে সেরকম উজ্জীবিত করেছে। এখানে অনেক পাঠক যেন ভুল না বুঝেন, এখানে আমি অহেতুক বৃষ্টি ফোঁটার সাথে রবীন্দ্রনাথকে আমি এইভাবে ব্যাখ্যা দিচ্ছি। আমি কিন্তু নামের ব্যাখ্যা দিতে গিয়ে কথাটি বলেছি, এবং এখানে আমি বলেছি সনাতন ধর্মের দৃষ্টিকোণ থেকে, এবং আবার বাংলা ভাষার যে প্রয়োজনীয়তা, তাকে আমরা যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি ঠাকুরকে, সে কথাটি আমি আমার লেখায় বলার চেষ্টা করেছি। দিদি আপনি এর উপর কথা বলুন যদি প্রস্তুত থাকেন 2 মিনিট। ধন্যবাদ। হ্যাঁ, রবীন্দ্রনাথ, আপনার এই কবিতাটা আমার অসম্ভব ভালো লেগেছে। একেবারেই নতুন ধরনের এবং সুন্দর, এর মধ্যে অর্থবহুল। তার নামে আমরা যে প্রত্যেকের, আমাদের নামের কিন্তু একটা অর্থ আছে। আমাদের যে ভাষাতে যেভাবেই আমরা, যেই নামে আমরা ডাকি যাকে, আমার নামেরও যেমন একটা অর্থ আছে, আপনার নামের তেমন একটা অর্থ আছে, প্রত্যেকটা নামের একটা অর্থ আছে। সেই রকম ভাবে রবীন্দ্রনাথ ঠাকুর এ হচ্ছে বিশাল ব্যক্তি। এই ঠাকুরের যে প্রত্যেকটা ধরে ধরে আপনি তার সুন্দর একটা প্রতিশব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন, এটা একটা আমার কাছে ভীষণ চমক লেগেছে, অত্যন্ত ভালো লেগেছে। রবি মানে হচ্ছে, রবিকে আমরা কি করি, সমস্ত গ্রহের রাজা হিসেবে আমরা রবিকে দেখি, মানে সূর্য। সূর্য তো আমাদের সমস্ত গ্রহের রাজা হিসেবে আমরা তাকে মানি, তো সেই জন্য হচ্ছে রবি। আর তার সঙ্গে প্রতিশব্দ, তার রবির যে প্রতিশব্দ, সমস্ত প্রতিশব্দগুলো তার সঙ্গে ব্যবহার করে তাকে আপনি আরো জোরালো করে তুলেছেন। ইন্দ্র, ইন্দ্র হচ্ছে আমাদের সনাতন ধর্মের যেটা বলা হয় আর কি, ইন্দ্র হচ্ছে দেবতার রাজা। দেবতার রাজা মানে হচ্ছে, রাজা আমরা কাকে বলি, নরপতি, মানে যে যে নাকি শ্রেষ্ঠ, তাদের দেবতাদের মধ্যে যে নাকি সবচেয়ে বড়, যাকে নাকি সবাই মানে, তাকেই তো আমরা রাজা বলি। যে কোনো ইস্যুতেই আমরা রাজা তাকেই বলে থাকি। সেরকম ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা। সেই দেবতাদের যে রাজা রবীন্দ্র, রবি হচ্ছে, উনি হচ্ছেন আপনার সূর্যের শ্রেষ্ঠত্ব, দেবতার শ্রেষ্ঠত্ব, যাকে আমরা সনাতন ধর্মে, যাকে আমরা পুজো করি, যাকে করে মানে আমরা মানি, সেই রকম দেবতা, দেবতাদের ইন্দ্র। সেরকম রবীন্দ্রনাথেরও রবি ইন্দ্র। নাথ, নাথও ঠিক সেই রকমই, যিনি রক্ষা করেন। নাথ, আমরা দেবতাকেও আমরা প্রাণনাথ, আমরা নাথ বলতে তাকেই বুঝি যে নাকি আমাদের সমস্ত দিক দিয়ে আমাদেরকে রক্ষা করে, আমাদেরকে মানে রক্ষা করে থাকেন আর কি। আমার জাস্ট, আমি এখন ভুলে যাচ্ছি। তো সেই রকম রবীন্দ্রনাথও আমাদের বাংলা সাহিত্যকে রক্ষা করেছেন। বাংলা সাহিত্যকে উনি এত দূর টেনে নিয়ে গেছেন, সারা বিশ্বব্যাপী তাকে নিয়ে গবেষণার পর গবেষণা চলছে। আমি এই কিছুদিন আগে শান্তিনিকেতনে গিয়েছিলাম, তার যে সবথেকে বড় আশ্রম, যে তার প্রাণের জায়গা, সেখানে গিয়ে দেখে এসছি সমস্ত বিশ্বের যেখান থেকে যা উনি উপহার পেয়েছেন,
হেন ছোট বড় কোনো দেশ বাকি নেই যেখান থেকে ওনাকে উপহার স্বরূপ কিছু না কিছু মানে দিয়েছেন। সারা ওয়ার্ল্ড উনি ঘুরে বেরিয়েছেন, সবাই ওনাকে মান্যতা দিয়েছেন, সারা ওয়ার্ল্ড ওনার সম্পর্কে গবেষণা করেছিলেন। আপনি যেটা একটু আগে বললেন সেই রকম নাথ উনি আমাদের রক্ষা করে চলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরও সেরকম, ঠাকুরকেও আমরা ভীষণভাবে মান্যতা দেই। শুধু পুরোহিত নয়, ঠাকুর আমরা যারা পুজো মানে আমরা যে দেবতাদেরকে আমরা ঠাকুর বলি, যারা পুরোহিত তাদেরকেও আমরা ঠাকুর বলি, দুটো দুরকম ভাবে বলি, কিন্তু দেবতাকে আমরা ঠাকুর বলে থাকি। আমাদের যেমন কি দুর্গা ঠাকুর, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, মানে এক একটা রূপে আমরা দেখি আর দেখে আমরা ঠাকুর হিসেবে মান্যতা দিই। তাহলে এই যে আপনি যেরকম ভাবে ব্যাখ্যাগুলো করেছেন, তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠত্ব এতেই সুন্দরভাবে আমাদের সকলের সামনে তুলে ধরেছে। এটাই আমার বলার ছিল। ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর কবিতাটা করেছে, একদম নতুন ধরনের কবিতা করেছে। আপনার আর কি কবিতা যদি থাকে আপনি এগিয়ে যান। ইয়েস, ইউ আর রাইট, থ্যাংক ইউ। না, আমার আসলে কবিতা এখন আর নেই হাতের সামনে রেডি। অ্যাকচুয়ালি যাতে আমার কবিতাগুলো ছিল অন্য একটা মোবাইলে, এখন খুলে দেখি ওটা চার্জটা পুরো চলে গেছে। আমি আর যার জন্য ওখান থেকে আর বার করতে ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা যারা আমাদের সাথে ছিলেন তাদের জন্য আমরা একটা কথা বলি। আমাদের সাথে সৈয়দ মোহাম্মদ ইলিয়াস আছেন, কাব্যমণি করুণা আসার দিদি আছেন, মারুফা খান আমাদের সাথে আছেন, সালেহা ইমতিয়াজ, আমাদের মনি খান, মনি খান এক ভাই আমাদের সাথে আছেন, এবং আনিসুজ্জামান অনিক আমাদের সাথে আছেন, শাহজাহান ইয়াসমিন রাঙ্গামাট থেকে, আবু তৈয়ব চৌধুরী আমাদের ইউনাইটেড আরব আমিরাতের সভাপতি, প্রবাস ফ্যাট এক ভাইকে দেখলাম তিনি আমাদের সাথে আছেন, জাহাঙ্গীর হাসান আমাদের মনন কবি, SM জাহাঙ্গীর হাসান, ইউনুসুর রহমান বুলু আমাদের নেত্রকোনা নওগাঁ জেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের কেন্দ্রীয় সহসভাপতি বাংলাদেশ চ্যাপ্টারের। আজমল হক ভাই আমাদের সাথে আছেন, তিনি বেশ লাইক কমেন্ট করেছেন। তিনি বলেছেন যে আগামী সংখ্যা যেন আগামী অনুষ্ঠানে তিনি বিজেপিকে দেখতে চান। অফকোর্স আপনি বিজেপিকে বলুন আসার জন্য, আমরা তো চাই যে আসুক, তারা কবিতা আবৃত্তি করবেন, কথা বলবেন, আমরা বারবার ওয়েলকাম জানাচ্ছি, ওয়াই নট, তিনি আসবেন। সোহেল উদ্দিন আমাদের সাথে আছেন, লিটন হোসেন আমার বাবা ভান্ডারী ঢাকা থেকে আছেন, আমাদের কবি, তিনি অনেকগুলি হাবিবিক চর্চা করেছেন। সুষমা সাথী আমাদের সাথে আছেন নওগাঁ থেকে, শিরিনা পারভিন খুলনা থেকে আমাদের সাথে আছেন, বিজুল ইসলাম আমাদের সাথে আছেন, তারপর লিলি ম্যাডাম আমাদের সাথে আছেন, মোয়াজ্জেম হোসেন, প্রফেসর আব্দুর রাজ্জাক আমাদের সাথে আছেন। আমি দেখি যদি আর কারণ বাদ পড়ে যায় তা আমাদের যেন সমস্যা না। ওসমান গনি এখন আমাদের সাথে যোগ দিয়েছেন, তিনি অনেক লাইক কমেন্ট করেছেন। ওসমান গনি সাহেব, আপনাকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনাকে এগুলো এখানে সহ করা যায় আসলে। আনোয়ার আলী ভারত ইন্ডিয়া থেকে আমাদের সাথে আছেন, শেখ আনোয়ার আলী। লেস্টার থেকে আলাউদ্দিন চৌধুরী আমাদের সাথে এখন যোগ দিয়েছেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি একটি কথা বলবো বিশ্বের সামনে, সেটি হচ্ছে দিদি আপনি আছেন, আপনি ভারতীয় এবং সনাতন ধর্মের একজন অনুসারী। বিষয়টি হচ্ছে যে আমার কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি যে কবিতাটি লিখেছি, তো এই কবিতা আমাদের লিখতে আমার পক্ষে যেমন আরো সহজ হতো এবং আরো লেখকেরা সহজ করে লিখতে পারতেন বা পারবে যদি ভারত বা বাংলাদেশে আমরা যদি বলি নাম অভিধান, মানে নামের অভিধান যদি সৃষ্টি করা হয় বাংলা একাডেমি বা ভারত একাডেমির মাধ্যমে সরকারি খরচে ভারতের
ভারতের অসংখ্য সম্প্রদায়কে আমি দেখেছি ডিকশনারিতে সংগঠনের মাধ্যমে লেখাপড়া করে, যে আমাদের যেমন আছে শুভদীপ দা, সে দর উপর একটা চন্দ্রবিন্দু দিয়ে লিখে একটা সম্প্রদায়ের নাম। আপনারা লিখেন দত্ত, দত্ত কথাটা আমি একটু পরে বলছি। এইভাবে আমাদের আছে বড়ুয়া, আমাদের আসামে আছেন বড়ুয়া, সেটা কিন্তু বৌদ্ধদের বড়ুয়া নয়, তারা র দিয়ে বড়ুয়া লেখেন। এটা আরেকটা তাদের হিন্দু ধর্মের আরেকটি সম্মানিত জাতিগোষ্ঠীর নাম। এইভাবে প্রতিটি দেখেছি হিন্দু ভাইয়েরা তারা একটি উপাধি তারা ইউজ করেন, অনেকেই করেন। তো এই নামগুলির একটি ব্যাখ্যা থাকা কিন্তু দরকার আমাদের জন্য, বাংলা সাহিত্যের জন্য। তখন আমরা আরো বেশি করে আমরা জানবো, বেশি করে শিখবো, বেশি করে সম্মান করতে আমরা শিখবো। যেমন আমরা যদি বলি, আমরা যখন একজনকে আমরা যদি বলি দাস, আমরা যখন একজনকে বলি দত্ত, আমরা যখন একজনকে বলি দা, আমরা যখন একজনকে বলি যে মনে করুন বড়ুয়া, তখন অর্থ না জানার কারণে আমাদের ভক্তি, আমাদের শ্রদ্ধা, আমাদের আরো ঘনিষ্ঠতা যথেষ্ট হয় না। যখন আমরা জানবো, যদি আপনার নামটা দিয়ে আমি বলি দত্ত, সে দত্ত, দত্তা যে রাখে, যে সংগ্রহ করে, যে দিতে পারে, যে মানে কিছু দেয় কিছু নেই, দত্ত, গ্রহণ করা দত্ত। বা আপনি যদি বলেন সেটা একজন হিন্দু সনাতন ধর্মীয় জনগোষ্ঠীর একটি উপাধি। কিন্তু যদি আপনি, আমার কাছে ডিকশনারি আছে, আমি পড়াশোনা করে কথাগুলো বলি, এবং আমি বাংলা সাহিত্যে বাংলাদেশি, দেখুন আমার কাছে যে পৌরাণিক অভিধান, আমি জানি না অনেকগুলি হিন্দুদের পরিবারের বিষয়টি আছে কিনা, এগুলো আমি এগুলো সংগ্রহ করি। কিন্তু আমি যখন দেশে যাই, পুরাতন দোকানে আমি হাঁটি, পুরাতন দোকানে যে বইটা আমি সংগ্রহ করেছি, এখানে হাজার হাজার শব্দ আছে। তো বিষয়টা হচ্ছে, যে শব্দটি আমরা শোনার সময় আমরা যেভাবে মনে করি, এখানে একটা আন্তরিকতা, ভালোবাসাটা কিন্তু সৃষ্টি হয় না, কারণ আমরা অর্থ জানি না, আমরা অর্থ বুঝি না। দত্তকে, আপনার নামকে যদি আমি বলি এখানে একটা ব্যাখ্যা দেওয়ার জন্য, যদি বলি দত্ত মানে যে রাখে, জমা রাখে, বা কিছু দেয় কিছু নেই, বা একটা জনগোষ্ঠীর সম্মানিত উপাধি, সব ঠিক আছে। কিন্তু যখন আমরা যখন আরো একটু গভীরে যাব, তখন আমরা জানবো যে কি এটা একটা দেবতার উপনাম, এটা একটা দেবীর উপনাম। দেখেন, তখন কিন্তু সম্মান, শ্রদ্ধাটা, সম্পর্কটা, আবেগটা, ভালোবাসাটা আরো বেড়ে যায়, আরো গভীর হয়ে যায়। যে আমি যার সাথে কথা বলছি, যার সামনে আমি কথা বলছি, তিনি সে শুধু দত্ত নয়, তিনি একজন দেবী। তো এইভাবে আমি এগুলো খুঁজে পারি, কিন্তু আমার প্রচুর সময় এগুলো, এই সমস্ত কথা বলে এবং লেখালেখি করে, আমার এগুলো আর্টিকেল আছে আসলে, কত কথা বলবো ফেসবুকে, বিশ্বকে। তো আমি 5 বছর আগে বলেছি কথাগুলি, আমার কি আলোচনা আমি বলেছি, শুভদীপ দাস আমাদের অনুষ্ঠান ছিল সেদিন, আমি বলেছি আপনার মাধ্যমে আমি বলতে চাই, ভারত সরকারকে, আপনার এলাকাকে, সরকারকে আপনারা বাধ্য করুন যে সনাতন ধর্মের যে আপনাদের যে নামগুলি আছে, তার নামের উপর যেন ডিকশনারি বের হয়। আমি ভারত সরকারকে, বাংলাদেশ সরকারকে আমরা বলেছি, লেখালেখির মাধ্যমে বলেছি। আমি কি করতে পারি? আমি বিদেশে থাকি, আমি কোনো মন্ত্রী না, আমাকে কেউ চিনে না, আমার কথা কে শুনবে, কে মানবে, কেন মানবে? আমি কেউ না। কিন্তু আপনারা যারা উচ্চ পর্যায়ে আছেন, দেশে আছেন, আপনাদেরকে মানুষ, সরকার চিনে, জানে, মানে, আপনারা ডাইরেক্ট লবিং করুন সরকারের সাথে, যে আপনাদের নামের উপর, নামাভিধান, নামের উপর যেন কিছুটা ব্যাখ্যা দিয়ে যেন সরকার ডিকশনারি করে। জাতির জন্য প্রয়োজন আছে, সাহিত্যের জন্য প্রয়োজন আছে। কারণ আমি দেখেছি যে এই যে সনাতন ধর্ম, আমি সনাতন শব্দটা বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, হিন্দু থেকেও এটা আরো সুন্দর শব্দ আমি মনে করি। তাদের প্রতিটি নামের একটা ইতিহাস আছে, দেবতার সাথে, গীতা, চণ্ডী, রামায়ণের সাথে, ঋগ্বেদের সাথে, ইতিহাসের সাথে, ঐতিহ্যের সাথে সম্পর্কিত তাদের উপাধিগুলি। তো নামগুলি বিশ্বের সামনে প্রকাশ কেন করা হবে? আমাদের জন্য, বাংলা সাহিত্যের জন্য। তখন সমাজ সভ্যতা আরো সমৃদ্ধ হবে বলে আমি দিদি আপনাকে আমি বিশ্বাস করি। আপনি তার জন্য আন্দোলন করুন, লেখালেখি করুন। দিদি আপনি কিছু বলতে পারেন এর উপর? না, আমি বলতে পারি, মানে আমার ততটা জ্ঞান নেই এটা সম্পর্কে, একটু ভাষা যতটুকু আমি জানি সে বিষয়ে, যে আমাদের যেটা নাকি শুনে এসছি ছোটবেলা থেকে, আমাদের এই যে উপাধিগুলো তো হয় না, এগুলো তো আমাদের উপাধি, তো দত্তটা যেমন উপাধি, আমাদের পদবী মানে পাওয়া পদবী। অ্যাকচুয়ালি আমাদের যেমন কি বলা হয় যে গোত্রটা কি, আমি ওই হিসেবে বলছি গোত্রটা কি। গোত্রটা হচ্ছে কাশ্যপ গোত্র।
আমার বাপের বাড়িতে হচ্ছে কাশ্যপ গোত্র। কথা কথা একটা বলছি, উদাহরণ দিচ্ছি। তো আমার বাপের বাড়ির টাইটেল হচ্ছে ঘোষ কাশ্যপ গোত্র। তো এই যে কাশ্যপ গোত্র, কাশ্যপ নামে একজন মুনি ছিলেন। আমার ঠিক মনে নেই, আমি অতটা ডিটেল জানিও না। অনেক মুনি ঋষি যে প্রাচীনকালের আমি বলবো ছিলেন, আমার কাছে আছে। এই হ্যাঁ মুনি ঋষিদের, হ্যাঁ মুনি ঋষিদের থেকেই কিন্তু আস্তে 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 আমাদের এই সমস্ত গোষ্ঠীগুলো সৃষ্টি হয়েছে। তার মানে কি হচ্ছে, এই গোত্রে তারপরে তো সমানে তো জনসংখ্যা বাড়তে 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 এই জিনিসটা হয়েছে। আর মেন জিনিসটা, এই যে পদবিগুলো যে আমরা পেয়েছি, এই পদবিগুলো হচ্ছে তখনকার দিনে যে যেই কাজ করত, সেই কাজের উপরে পদবিগুলো সেই গোষ্ঠীকে দেয়া হতো আর কি। সেই গোষ্ঠীকে সেইভাবে পদবি হিসেব করে করে তাকে সেইভাবে দেওয়া হতো। যেমন নাকি পাল, পাল মানে হচ্ছে যারা নাকি ওই যে কুমোর, মানে ওই যে মাটির যে কাজকর্ম করে, মাটির মূর্তি টুর্তি বানায়, মাটির হাড়ি কড়াই যারা বানায়, যে কুমোর, হ্যাঁ তাদেরকে বলা হয় পাল। পাল গোষ্ঠীটা হচ্ছে তাদের মধ্যে। এইরকম ভাবে মানে ওই কাজের ভিত্তিতে ভিত্তিতে এই সমস্ত পদবিগুলো সৃষ্টি হয়েছে। আর আমরা সকলেই কিন্তু ওই মুনি ঋষিদের বংশধর। মানে মুনি ঋষি মানে বড় বড় মুনি ঋষি আর কি, সমস্ত মুনি ঋষিদের বংশধর সব আমরা। এভাবেই আমাদেরকে ব্যাখ্যা করা হয়। এটা আমি এগুলো মানে হালকা ভাবে ভাষা ভাষা যেটা জেনেছি, এটা সম্বন্ধে আমি বইয়ে কিন্তু পড়িনি, কাজে আমি অত ভালো করে বলতে পারলাম না। না ঠিক আছে, কিন্তু আপনারা, আমার একটা কবিতা আছে এই বিষয়ে, যে শব্দের, আমার কবিতার নাম কি ছিল, যে শব্দ কি শব্দের মানে, শব্দ থেকে শব্দ কিভাবে মজাদার হয়। যে শব্দটি আমরা দেখতে শুনতে যেমন মজাদার নয়, কিন্তু গভীরে গেলে, ভিতরে গেলে অনেক কথা জানা যায়। তো আপনাদের যে কথাগুলি আমরা বলেছি তা জাতির স্বার্থে, সাহিত্যের স্বার্থে আমার বলা। এটা জাতি সমৃদ্ধ হবে, সাহিত্য আর সমৃদ্ধ হবে। এবং শব্দের মধ্যে যে কথাটা আমরা জানি, কিন্তু শব্দের গভীরে যখন আমরা যাই, অনেক তথ্য সেখান থেকে বেরিয়ে আসছে। এটা আমি বলবো আপনাকে দিতে। হ্যাঁ, এটা ঠিক কথা। অনেক তথ্য বেরিয়ে আসে যেগুলো নাকি আমরা অনেকেই জানি না। সেটা তো আপনি যদি অনুমতি দেন, আমরা আজকের মতো আমরা অনুষ্ঠান শেষ করে দেব। আমার মনে হয় আমাদের সাথে জনি খান আমাদের সাথে যোগ দিয়েছেন। আর কারোর নাম যদি বাদ পড়ে যায় আসলে আমাকে ক্ষমা করবেন। আমি চেষ্টা করেছি আপনাদের সম্মান জানিয়ে কথা বলার জন্য। আলাউদ্দিন চৌধুরী কথা বলেছি। সেলিমুজ্জামান আমাদের সাথে, অধ্যক্ষ সেলিমুজ্জামান মজুমদার, তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। ধন্যবাদ, অন্তত আজকে আমি তার নামটি ধরতে পেরেছি। তিনি আসেন আমরা যখন অনুষ্ঠান শেষ করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা, মুজিবুর রহমান আমাদের সাথে আছেন, তিনি কবি এবং শিক্ষক চট্টগ্রাম থেকে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ফকির আলোচনা, দেখেন এই বেটা সবসময় দেরিতে আসে আর কি। ফকির আর ফকির আছে আমাদের, এইটা আপনি বের করুন। ফকির নামটার সে কিন্তু ফকির নয়, এই নামটা কিন্তু ভয়ে বেড়ায়, রাধার ছেলে নিজেকে বলে ফকির। সত্য তো, এইটা আপনি বের করবেন। তার মানে অতিরিক্ত বিনয়ী আর কি, অতিরিক্ত বিনয়ী যারা তারাই তার এই নামের মধ্যে তার কেন দুর্বলতা ফকির শব্দের পিছনে, এটা একটু আপনি বের করবেন। তো যাই হোক, ধন্যবাদ দিদি, আপনাকে ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করেছেন এই অনুষ্ঠান করার জন্য, অনেক প্রস্তুতি নিতে হয়। এবং আমি এখানে আমাকে তুলে রেখেছি যেন মানুষ আমাকে একটু দেখে আর কি, ফকিরকে একটু দেখাই। আপনিও যেমন বলেন তা নয়, মাঝে মাঝে এই অনুষ্ঠানগুলো করলে হয় কি, একটু স্বাদ বদল হয় আর কি, ভালো লাগে। একঘেয়ে আমরা যখন নাকি কোনো কাজ করি তখন হয় কি আমরা গান শুনি। আমি তো করতে চাই, কিন্তু ওরা তো সমস্যা করে। যারা অনুষ্ঠান করবে, যারা আমার আশেপাশে থাকবে, লাইক কমেন্টস করবে, শেয়ার করবে, ওরাই তো সমস্যা করে, আমাকে অনেক কষ্ট দেয় তারা। হ্যাঁ, সে তো ঠিক কথাই, সে তো ঠিক কথা।
এটা আমার জি। মনে হয় যে এরকম করলে পরে হয়তো একটু ভালো লাগে সকলে, যার না, জন্য না, তো না, লাইভের দেখুন আজকে প্রোগ্রাম। আজকে আমরা ঠাকুর সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা আবেগ আপ্লুত ছিলাম। আমরা আমাদের হৃদয়ের গভীরতম সম্মানগুলি আমরা প্রদর্শন করেছি। সে তো এবং এই সুযোগে সংগঠনের প্রতি নেতাদের প্রতি কিছু আমার কিছুটা কি বলা যায় মেসেজ যেটা। পরামর্শ মেসেজ আমি দিতে পেরেছি। হুম। যেগুলো বলেছি সবার সাথে দেখা হলে আর কথা হলো। আমরা জি। আগামী আগামী আমাদের যে নজরুল, ২৪ হ্যাঁ তারিখ তাকে ২৪ তারিখ আমরা একটা প্রোগ্রাম করব। এখানে ১২ থেকে কলকাতা থেকে কবি নজরুলের নাতনি তিনি আমার সাথে তার তার সম্পর্ক হয়েছে। তিনি বলে আজকে কথা হয়েছে। আমি তার লিঙ্কটা আপনাকে দেব। তিনি তিনি হচ্ছেন হ্যাঁ, তিনি হচ্ছেন সোনালী কাজী। সোনালী কাজী এ তিনি বলেছেন যে তিনি থাকবেন। আজকে কথা হয়েছে। আচ্ছা। নজরুলের হ্যাঁ, তো তিনি আসবেন। আমরা তার মুখ থেকে আমরা আরো বেশ কথা শুনবো কবি নজরুল সম্পর্কে। তো যাই হোক আমাদের ২৪ তারিখ আশা করি আপনারা সাথে থাকবেন। আ যারা কবিতা লিখতে চান, কবিতা লিখুন এবং যারা আবৃত্তি করতে চান আমি ওপেনলি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এখানে আমাদের সাথে স্বপেন্দু ভৌমিক, দেখেন এই যে নামগুলি আপনারা বের করবেন এগুলো আমি জানি কিন্তু স্বপ্নেন্দু ভৌমিক তিনি যোগ দিয়েছেন। দাদাকে আমি চিনি একজন রিক্ত সমৃদ্ধ লেখক। তাকে নিয়ে আমি লিখবো বলে আমি কথা দিয়েছি। তিনি কলকাতা কিন্তু। তো আচ্ছা। আমাদের সাথে থাকার জন্য দাদা আপনাকে ধন্যবাদ। আজ এ পর্যন্ত। আশা করি ২৪ তারিখ দেখা হবে। আমাদের হ্যাঁ। ভুল, ত্রুটি, অসমাপ্ত কথার জন্য আমরা দুঃখ করছি। দিদি আপনাকে আমি সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, আপনার কষ্টের কথা স্বীকার করছি। এবং আমি প্রার্থনা করি আপনার যে তারুণ্যতা, সেই হাসি, শাড়ি, সুর যেন কখনো থাকে, বরাবর থাকে আমাদের জন্য, বাংলা সাহিত্যের জন্য। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। যারা আমাদের সাথে ছিলেন, লাইক কমেন্ট করেছেন, ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা আপনাদের জন্য। যদি কারণ বাদ করা যায়, আমি বরাবরের মতো একটা কমেন্ট করেছেন, এটা আমার তারিখ আমি একটু দেখাই। তিনি বলেছেন যে অধ্যাপক নজরুল হাবিবি সাহেব তার আলোচনার বিশেষত্ব আছে। আমি সমর্থন করি। ধন্যবাদ দিদি। হয়ে যাবে। যদি সরকার না করে আমরা করি। যদি সরকার না করে তাহলে দত্ত, ভৌমিক, সেন, গুপ্ত, আচার্য, তিনি আচার্য আবার। আচার্য কিন্তু একটা মারাত্মক নাম। আচার্য হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আচার্য বলা হয়। যিনি প্রধান পুরোহিত। হ্যাঁ, ঠাকুর আচার্য। বলা যায় অন্য একটা ঠাকুর আরকি। ঠাকুর। তো প্রিন্সিপাল হেড অফ দ্য এই যে আমাদের ঠাকুরের গোষ্ঠী হতে পারে কোনো দিদি মনে হয় ওখান থেকে কোন দিকে। এটা হয়তো রক্ত সম্পর্ক কোন দিক থেকে আসছে কিনা সেটা বের করতে হবে। আমি দেশে থাকলে আরো বেশি এগিয়ে যেতে পারতাম আসলে। আচ্ছা শুভ্রা দে আমাদের সাথে যোগ দিয়েছেন। শুভ্রা দিদি আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সভাপতি লন্ডনে। দেখুন আপনাদের কলকাতার কবি শুভ্রা দে। ধন্যবাদ এই পর্যন্ত, আজ এই পর্যন্ত। আশা করি আবার দেখা হবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সবার জন্য। গুড নাইট বাংলাদেশ এবং ইন্ডিয়া। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, যারা উপস্থিত ছিলেন এতক্ষণ ধৈর্য ধরে আমাদেরকে আমাদের সমস্ত কথাগুলো শুনেছেন এবং আমাদের অনুষ্ঠানটা দেখেছেন, তাদেরকে প্রত্যেককে আমি আমার তরফ থেকে, আমাদের কলম টিভির তরফ থেকে, আমাদের লন্ডন একাডেমির তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের অনুষ্ঠান আমরা শেষ করলাম। আমাদের সাথে বায়নাতুন নাস ভারত থেকে আমাদের তিনি মনোহর আসাম থেকে তিনি আমাদের সাথে আছেন। বায়নাতুন নাস। জি ধন্যবাদ। যারা দেরি করে এসছেন তারা একটু
আবার নতুন করে জি একটু দেখে নেবেন লাইভ কাস্টিংটা। জি আমরা চেষ্টা করেছি হ্যাঁ, ব্রডকাস্টটা দেখে নেবেন। অনেক সুন্দর অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর অনুষ্ঠান হয়েছে আমরা অনেক কথা আমরা বলার চেষ্টা করেছি অনেক কথা আমরা আলোচনা করেছি, অনেক কথা আমরা আলোচনা করেছি। হ্যাঁ, ধন্যবাদ দিদি সেটাই। নমস্কার দিদি নমস্কার ধন্যবাদ। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি